ঠিক আছে, এই দেখতে পাচ্ছ রেকর্ড হচ্ছে? জি স্যার। আচ্ছা, আমাকে somebody should respond, শুনতে পাচ্ছ কিনা। এই স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার, স্ক্রিন উপরে কি লেখা আছে বলো তো? EE 305 পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস। হ্যাঁ, ঠিক আছে। তা আমাদের এইরকম এখানে একটা অ্যামিটার আছে, এখানে একটা ভোল্ট মিটার আছে, এখানে একটা ওয়াট মিটার আছে। ওয়াট মিটারের দুইটা কয়েল থাকে, তাই না? Yes, sir. ওয়াট মিটারের দুইটা কয়েল আছে। এইখানে আমাদের একটা লোডটা রেজিস্ট্যান্স আছে, রিঅ্যাকট্যান্স আছে, ক্যাপাসিট্যান্স আছে। দিস ইজ দি লোড। এর ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো, একটা কাজ করো তোমরা, বুঝছো? এই আমাদের যে সিআর অলওয়েজ, এটা কি তোমার মাইক্রোফোনটা অন করে রাখো না আনমিউট করে রাখো আর কি, আর বাদ বাকি সবাই মিউট করে রাখো। যখন তোমাদের দরকার হবে তখন কথা বলিও। আর আমি মাঝখানে যে এটা ঠিক আছে কিনা ইত্যাদি বলার সাথে সাথে তোমরা আনমিউট করে, সিআর যদি না বলে তাহলে তোমরা আনমিউট করে বলবা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ওয়াট মিটার। একজন বলো তো, এই যে ওয়াট মিটারের দুইটা কয়েল আছে, কোন কয়েলটা কারেন্ট কয়েল, কোনটা পটেনশিয়াল কয়েল? যে কয়েকজন বল। কারেন্ট কয়েল স্যার। হ্যাঁ, নিচেরটা হচ্ছে কারেন্ট কয়েলের উপরেরটা হচ্ছে প্রেসার কয়েল। আর একজন বলো। জি স্যার, ঠিক আছে স্যার। সোজারটা কারেন্ট কয়েল আর প্যারালালটা প্যারালাল কয়েল, প্রেসার কয়েল স্যার। হ্যাঁ, নিচেরটা হচ্ছে অনেক সময় লেখা থাকে এখানে পিসি পটেনশিয়াল কয়েল, আর উপরে লেখা থাকে সিসি কারেন্ট কয়েল। সিসি লেখা থাকে, কারেন্ট কয়েল লেখা থাকে। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে পাওয়ার মেজার করবে, এটা দিয়ে কারেন্ট, এটা দিয়ে ভোল্টেজ। এখানে একটা আছে রেজিস্ট্যান্স, তাই না? আমি যদি রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া থাকে, এখানে এল দেওয়া থাকে, সির ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমি এখানে কারেন্ট ক্যালকুলেট করতে পারবো না, হিসাব করে বের করতে পারবো না? বলো। জি স্যার, পারা যাবে স্যার। তাহলে এই হিসাব করতে গেলে কি করতে হবে? আমি ভোল্টেজকে ইম্পিডেন্স দিয়ে ভাগ করব, না? এটা সহজ কথা। জি স্যার। কারেন্ট পাওয়া যাবে। এখানে এই যে ওয়াটমিটারটা কত পাওয়ার পড়বে, সেই পাওয়ারটা আমি বলতে পারবো না। কত পাওয়ার পড়বে? জি স্যার, পাওয়া যাবে। কত পাওয়ার পড়বে এটা কি করবো? কারেন্টের সাথে ভোল্টেজের গুণ করলেই পাওয়া যাবে। সেটা পাওয়া যাবে কি, তার সাথে একটা পাওয়ার ফ্যাক্টর করতে হবে। পাওয়ার ফ্যাক্টরটা এখানে তো পাওয়ার ফ্যাক্টর এর কোনো যন্ত্রপাতি নাই আমাদের মেজার করা। তাহলে আমি যদি ভোল্টেজটা জানতে চাই যে এই ভোল্টমিটারটা কত ভোল্টেজ পড়বে, সেটাতে কি করব? আমি কারেন্ট, ধরো যে আমার অ্যামিটার আছে এখানে একটা, আমি সিম্পল কথা, কারেন্ট আছে, আর এই ভোল্টমিটারটা লাগানোর আগে আমি বললাম যে আমার এইখানে যদি ভোল্টমিটার লাগাই তাহলে কত ভোল্টেজ পড়বে সেটা আমি বলতে পারবো, তাই না? দেখো তো এটা বলতে পারবো কিনা। আমি প্রথমে অ্যামিটার লাগাইছিলাম, সে আমাকে আমি অ্যামিটার লাগাইনি প্রথমে। আমি প্রথমে এই সোর্সটার ভোল্টেজ কত জানি, কেননা এখানে লেখা ছিল এবং এখানে একটা ভোল্ট মিটার ছিল। ভোল্ট মিটারে বলেছে যে আমার এত ভোল্টেজ, এই ভোল্টেজটা আমার নোন। আমার কথাটা গুছিয়ে বললি আবার, তাহলে ভোল্ট মিটার নোন, এখানে যে ভোল্ট মিটার কত ভোল্টেজ দিচ্ছে সেটা জানি আমি। এখন আমি এই ইম্পিডেন্স গুলো জানি, যদি এখানে অ্যামিটার লাগানোর আগেই আমি বলতে পারবো যে আমার কারেন্ট কত যাবে, কেন ভোল্টেজকে ইম্পিডেন্স দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। ইম্পিডেন্সটা কি? ইম্পিডেন্সটা আর, এটা সমান কি? আর প্লাস জে এক্স এল মাইনাস এক্স সি, তাই তো? Yes, sir.
এটা আমি জানি। এরপরে আমি বলি যে ভোল্টমিটার লাগানোর আগে আমি বলতে পারবো যে এখানে কত ভোল্টেজ ভোল্টমিটারটা পড়বে। আই কে জেড দিয়ে গুণ করলে হবে। জেডটা কি? এই জিনিসটা জেড, ভোল্টমিটার। এখন ওয়াটমিটারটা কত রিডিং দিবে এইটা আমি বলে দিতে পারবো, কেননা আমি কারেন্টটা জানি, এই রেজিস্ট্যান্স জানি। আই স্কয়ার আর কারেন্ট পাওয়া যাবে না, I square RL. ঠিক আছে? এখন যদি আর কোনো ভাবে বলতে পারবো কি, এই যে এখানে ভি স্কয়ার ডিভাইডেড বাই ভি স্কয়ার বাই Z. আর, তাই না? ও কারেন্ট কত নিবে, পাওয়ার কত নিবে, সেটা এখানের অ্যাক্রসে যদি আমরা এই ভোল্টেজটা পাই, এই ভোল্টেজ নাকি ভোল্টেজ না, এই ভোল্টেজটা এর অ্যাক্রসে কত ভোল্টেজ সেটা যদি মাপতে পারি, তাকে যদি আর দিয়ে ভাগ করে ভি স্কয়ার বাই এটা পাওয়া যাবে। এটা জানি। আর কিভাবে পাবো? আমি যদি এটা না জানি তাহলে কি লাগবে, এখানে আমার ভি আই কোসাইন থিটা। এই কোসাইন থিটা কোথায় পাবো বলতো? স্যার আর বাই জেড স্যার দিলে হবে। না না, আর বাই জেড সেটা না, আর বাই জেড কি কোসাইন থিটা? এটা থিটাটা পাবো হচ্ছে tan ইনভার্স এক্স, টোটাল এক্স কিন্তু এক্স বাই আর, এটা হচ্ছে থিটা। তাহলে কোসাইন অফ দিস, এটা হচ্ছে পিএফ। এত ঝামেলা না। আমি আবার যন্ত্রপাতি দিয়ে মাপতে চাই, তাহলে কি করতে হবে? আমি যদি পাওয়ার তো মাপলাম, কিন্তু আমি ভোল্টমিটার অ্যামিটার যদি থাকে, এখানে যদি একটা পাওয়ার ফ্যাক্টর মিটার লাগাই, পাওয়ার ফ্যাক্টর মিটারটা দেখতে অনেকটা ওয়াট মিটারের মতো। তোমরা কি পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করেছো ল্যাবে? না স্যার। আচ্ছা যাক, পাওয়ার ফ্যাক্টর মিটারটা অলমোস্ট দেখতে এই ওয়াট মিটারের মতো। এখানেও দুইটা কয়েল থাকে, কারেন্ট কয়েল, পোটেনশিয়াল কয়েল, সে পাওয়ার ফ্যাক্টরটা মেজার করে। তাহলে এই জিনিসগুলো আমি যে কোনো সময় বলতে পারবো। এখন আমি যদি এইখানে জিনিসটা শর্ট হয়ে যায়, এই লাইনটা, তাহলে এর ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করবে বের করতে পারবো না? বলো। আমার লাইনটা এইরকম ছিল লোডের অ্যাক্রস দিয়ে, এখন এইখানে যা শর্ট হয়ে গেল, মানে সোর্সের অ্যাক্রসে একটা লাইন দিয়েছে, শর্ট হয়ে গেল। তাহলে এইখানে কত কারেন্ট ফ্লো করবে এখন আমি তো বলতে পারবো আশা করি। কি করব? এই ভোল্টেজকে জিরো ইম্পিডেন্স হবে না, এর একটা ইন্টারনাল ইম্পিডেন্স আছে, ওই ইন্টারনাল ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে হবে। অথবা এই যে শর্ট সার্কিট কারেন্ট যেটা ফ্লো করবে, আমি করব কি, এই যে আগের ভোল্টেজকে ইম্পিডেন্স, শর্ট সার্কিট ইম্পিডেন্স, এটা ধরো যে জিরোই বলি, তাহলে জিরো হলে কত কারেন্ট হবে? মানে অনেক কারেন্ট ফ্লো করবে, তাই তো? স্যার ইনফিনিটি হবে। হ্যাঁ, এটা হবে। অথবা যদি এটার ইন্টারনাল ইম্পিডেন্স কিছু থাকবে, সেটা দিয়ে ভাগ করলে কারেন্ট পাওয়া যাবে, সেটাও অনেক হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এরকম সার্কিট সলিউশন করতে আমরা এক্সপার্ট, তাই না? তাই কি না? স্যার একদম এক্সপার্ট না, তবে হচ্ছে পারি। একদম এক্সপার্ট মানে মাঝে মাঝে ক্লাসে আমরা যদি না এসে থাকি অথবা ক্লাসে যদি ঘুমিয়ে থাকি, তাহলে এক্সপার্ট না, কিন্তু উই আর সাপোজ টু বি এক্সপার্ট, তাই তো? এখন আমার কাছে দ্বিতীয় প্রশ্ন, আমাদের যখন 305 পড়ায় আর 203 তেও আমরা পড়েছি যে ট্রান্সফরমার গুলো প্যারালাল কেন করা হয়, আর মানে ইয়েতে এনার্জি কনভার্সন 2 তে পড়েছি যে জেনারেটর গুলো কেন প্যারালাল করা হয়, তাই না? স্যার সিনক্রোনাস স্পিড। না না, আমার কথাটা কি শুনতে পেলে না? আমার যদি একটা লোড থাকে, অনেক বড় লোড, আমার যদি একটা জেনারেটর থাকে, এইটা একটা জেনারেটর, এইটা আরেকটা জেনারেটর, আমরা বরং আরেকটা পেজ নিই, তাই না? এই পেজে বেশি গন্ডগোল হচ্ছে, নতুন পেজ নিই। আমার দুইটা জেনারেটর আছে, এইখানে একটা জেনারেটর, তাই না? এইটা একটা জেনারেটর, এইটা একটা জেনারেটর। এই দুইটাকে প্যারালাল কেন করব? এই রিজনস পড়েছি। অথবা আমার যদি দুইটা ট্রান্সফরমার থাকে, ফর এক্সাম্পল এইটা একটা ট্রান্সফরমার, সিঙ্গেল পেজ আঁকলাম, আর একটা ট্রান্সফরমার আছে,
কিনলাম আমি, আগে যেটা ছিল সেটা দিয়ে চালানো যাচ্ছে না, এইখানে আমার একটা বাস আছে, এই বাসের সাথে প্রাইমারিটা কানেকশন করে দিলাম। এখন এটার সাথে কিন্তু এইটা আমি প্যারালাল করব, প্যারালাল করে চালাবো। এখানে একটা লোড আছে, এই লোডের সাথে আমি করব কি, এটা কানেকশন করে দেব, এইটা কানেকশন করে দেব, এইটাও এইখানে কানেকশন করব, এইটা কানেকশন করব। তাহলে এই লোডের সাথে যে কি আছে এটা প্যারালাল করে আমি চালাবো। এখানে আরেকটা দিই বাস। জেনারেটর গুলো কেন প্যারালাল করা হয় এটা আমাদের স্যারেরা পড়াইছে, আমরা কিছুটা ভুলে গেছি তাই না? ট্রান্সফরমার ভুলেছি, এটা অনেক আগে পড়েছি। গত সেমিস্টারে জেনারেটর গুলো প্যারালাল করতে হয় কেন সেটা পড়াইছে, সেটা রাফি ভুলে গেছি তাই না কিছুটা আমরা? স্যার মোটামুটি লস কমানোর জন্য আমরা জেনারেটর প্যারালালে ইউজ করি, কারণ একটা বড় জেনারেটর আমাদের যে পরিমাণ লস হয়, আমরা যদি ছোট দুইটা জেনারেটর সেখানে ইউজ করি সেখানে তুলনামূলক আমাদের লস কম হয়। এই কথাটা স্যার বলে আর নাই, অন্যান্য অনেক কারণ। না এই কথাটা স্যার বলে নাই। স্যার স্যার যে কথাটা বলেছে সেটা হচ্ছে what are the reasons of parallel operation? One, প্রথম হচ্ছে to meet the increasing demand। আমার জেনারেটর ছিল একটা ধরো যে 50 মেগাওয়াটের, আমার লোডটা ছিল, এই লোডটা ছিল 50 মেগাওয়াট 40 মেগাওয়াটের। এই লোডটা, এই লোড কিন্তু সময়ের সাথে বাড়তে থাকে, ঘর বাড়ি নতুন হয়, ইন্ডাস্ট্রি হয়, এটা সময়, এদিকে ডিমান্ড, এই ডিমান্ডটা বাড়ে, ডিমান্ডটা আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে, কমে না, বাড়তেই থাকে। আগে ছিল আমার 50 মেগাওয়াটের জেনারেটর, তখন 40 মেগাওয়াট লোড ছিল, পরের বছর এটা হয়ে গেল 50, আমিও খুশি আছি, পরের বছর 60 হয়ে গেল, কি করব, এবার ডিমান্ডটা হয়ে গেছে 60 মেগাওয়াট। এই যে ইনক্রিজিং ডিমান্ডটা যে ইনক্রিজ করে, এটা মিট করার জন্য এই জেনারেটর কি আমি ফেলাই দেব? না স্যার, আরেকটা প্যারালালের জেনারেটর লাগাই হবে। 50 মেগাওয়াটের জেনারেটর সাইফুল, দুজনের নাম মনে আছে, রাফিয়া সাইফুল। সাইফুল, একটা জেনারেটরের 50 মেগাওয়াটের জেনারেটরের দাম কত? স্যার এটা তো বলতে পারবো না। এটা বলতে পারবো না, তুমি তো এটা ঠিকই কথা বলবা, যে আমি জোর দিয়ে বলি কেন বলতে পারবো না, তখন তুমি আমাকে বলবে স্যার আমি কি জেনারেটরের ব্যবসা করি নাকি? কাউকে যদি জিজ্ঞাসা করি যে এই পটলের দাম কত, বলে আমি পটলের ব্যবসা নাকি, পটলের দাম বলতে পারবো, তখন 10-20 হাজার হবে স্যার, হ্যাঁ 10-20 হাজার হবে স্যার। অনেক বেশি হবে স্যার, কোটি টাকা হবে। ওইটা পরে আসছি, আমরা একটা উদাহরণ দিই, তখন তুমি বলবা যে কেন বলতে পারবো আমি পটলের তো ব্যবসা করি না, বলে যে তুমি তোমার বাড়িতে বাজার করো না, বলে না বাজার তো আব্বু করে, আমি তো বসে বসে খাই, তাই না? তো আমি ওইটা উত্তর দিতে পারবো না। কিন্তু তোমাকে যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমাকে জিজ্ঞাসা করবে একটা জেনারেটর, তো বলে যে জেনারেটরের দাম তো আমি বলতে পারবো না, আমি তো পড়াশোনা করেছি ভাই, এটা বলো কেমন করে, বলে মিয়া তোমাকে যে চাকরি দিলাম, আমি যে জেনারেটর কেন বলে তোমার মেনটেনেন্স, অপারেশন, তারপর প্ল্যান, ডিজাইন সব করার জন্য, প্ল্যান করার সময় তুমি কোন জেনারেটর বসালে আমার খরচ কম হবে, কোনটা বসালে বেশি হবে, এগুলো আমাকে বলে দিবা না? বলে সেটা তো ঠিকই কথা বলেছেন আপনি, আমি তো কেন আমার টাকা আছে, তোমাকে আমি ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি দিলাম, তুমি আমাকে তো প্ল্যান করে দিবে যে আমার আগে 50 মেগাওয়াট লোড ছিল, এখন লোডটা হয়ে গেল, আমার ইন্ডাস্ট্রিয়াল লোড হয়ে গেল 60 মেগাওয়াট, 60 মেগাওয়াট লোড করার জন্য কি করব আমি, তাহলে আমাকে একটা নতুন এই জেনারেটরটাকে ফেলাই দেবো দিয়ে কি আমি 60 মেগাওয়াট বা 77 মেগাওয়াটের জেনারেটর কিনবো? তাহলে প্রথম কথা হচ্ছে কেন এটা ফেলবো না, আমি কি জন্য বলতেছিলাম যে কেন প্যারালাল করতে হবে, যে ডিমান্ড যদি তোমার বাড়তে থাকে এইভাবে, এদিকে টাইম দেখাচ্ছিলাম আমি, এদিকে টাইম দেখা গেল সুন্দর হচ্ছে না, এদিকে হচ্ছে লো ডিমান্ড,
ডিমান্ড এরকম করে লিখি, ডিমান্ডের ইউনিট হচ্ছে মেগাওয়াট বাড়ে। আমরা উদাহরণ দিচ্ছিলাম কি, আমার লোড ছিল 40 মেগাওয়াট, এটা বেড়ে হয়ে গেল 50, তারপরে বেড়ে হয়ে গেল 60 ইত্যাদি, এইভাবে বাড়তে থাকে। এখন জেনারেটর কেন ফেলবো না? প্রথম নম্বর হচ্ছে এই জেনারেটর গুলো এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে একটা জেনারেটর যদি গ্যাস ইঞ্জিন জেনারেটর হয়, 1 মেগাওয়াট জেনারেটরের দাম হচ্ছে, আমার এখান থেকে শব্দ আসছে না, আমি এগুলো বন্ধ করি, 1 সেকেন্ড সময় দাও। বলো কথাগুলো। হ্যাঁ, তাহলে একটা জেনারেটরের কত দাম? যদি জেনারেটর গুলো অনেক রকম হতে পারে। জেনারেটর আমরা যখন পড়ি তখন বলে দেখেছি যে জেনারেটর কি তৈরি করে? ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে, কিন্তু ওর নিজস্ব ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করার ক্ষমতা নাই। কি করে? সে একটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তাহলে মেকানিক্যাল এনার্জি কে কিভাবে কনভার্ট করে? ওর যে ইয়া আছে, রোটারটা আছে, রোটারটাকে চালায় হচ্ছে একটা টারবাইন, তাই না? এই টারবাইনের থ্রু দিয়ে কি মেকানিক্যাল এনার্জি আসে। তো মেকানিক্যাল এনার্জি আবার কোথায় পায়? বলে মেকানিক্যাল এনার্জিটা আসে হচ্ছে কেমিক্যাল এনার্জি থেকে। কেমিক্যাল এনার্জি আবার কিভাবে মেকানিক্যাল এনার্জি দেয়? বলে যে ওইটা দেয় কিভাবে জানেন না? সেটা দেয় হচ্ছে ওইখানে টারবাইন চালাইতে হাই প্রেসার এবং হাই টেম্পারেচার আলা কি স্টিম লাগে অথবা ফ্লু গ্যাস লাগে। এই স্টিম আর ফ্লু গ্যাস তৈরি করতে কি লাগে? তেল লাগে, কয়লা লাগে, না হয় গ্যাস লাগে, আর না হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউক্লিয়ার রিঅ্যাকশন করে টেম্পারেচার ডেভেলপ করা হয়। তখন বলে যে এই তেল আর গ্যাস আবার কোথায় পাবো? মানে তেল পাওয়া যায় কোথায় জানেন না? বাজারে। বাজারে তেল কোথা থেকে আসে? বলে মাটির নিচে থাকে। গ্যাস বলে সেটাও মাটির নিচে থাকে। কয়লা সেটাও মাটির নিচে থাকে। এগুলা কিভাবে তৈরি হয়? যে ইউনিভার্সের যে ক্রিয়েটার উনি করেছেন কি, এই যে মানুষের জন্য মিলিয়নস অফ ইয়ারে এই তেল গ্যাস প্রডিউস করে মানুষের জন্য জমা করে রেখেছে। আমরা ওইটা আরেকটা পেজে যাই। আরেকটা পেজে যাওয়ার জন্য কি করতে হবে? নিচে দিয়ে নামতে হবে না, না এটাকে পেজে যান, এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, নতুন পেজে। তাহলে কি বললাম? যে প্রথমে হচ্ছে কেমিক্যাল এনার্জি। এই কেমিক্যাল এনার্জি এখানে, তারপর ন্যাচারাল রিসোর্সেস আমি লিখি, ন্যাচারাল রিসোর্স থেকে কেমিক্যাল এনার্জি হয়, কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি হয়, এই মেকানিক্যাল এনার্জি থেকে কি সে ইলেকট্রিক্যাল এনার্জি হয়। আমরা কিন্তু কথাটা যেখানে ছিলাম ওখানে যেতে হবে আমাদের। আমরা কি জন্য বললাম? যে আমাদের ওই যে জেনারেটরের কথা বলছিলাম, কোথায়? এই জেনারেটরের দাম কত, ওর কতদিন চলে, এগুলো জানার জন্য। কই কি হলো? ও না, এটা কি হচ্ছে? আমি এটাকে ই করবো কোন করে? আমার স্ক্রিনটাকে উপরে নেব। হ্যাঁ, এই যে আমরা জেনারেটর দেখাচ্ছিলাম, এই জেনারেটরের কি আর না বলে দাম কত, এর লাইফ কত। আমরা বলছিলাম যে এই জেনারেটর যদি গ্যাস ইঞ্জিন হয়, ওই যে মেকানিক্যাল যে যন্ত্রটা বলছিলাম ওইটা টারবাইন হতে পারে, এটা ইঞ্জিন হতে পারে, অথবা পটেনশিয়াল এনার্জি দিয়েও এটা তৈরি করা যায়। আচ্ছা, যদি ইঞ্জিন টাইপের জেনারেটর হয় তাহলে সেটার দাম ইউজুয়ালি 4-5 কোটি টাকা পার মেগাওয়াট। মানে 1 মেগাওয়াটের জেনারেটর কিনতে গেলে 4-5 কোটি টাকা লাগবে।
যদি এটা কেয়ার নাম বলে গ্যাস টারবাইন হয় তাহলে এটা প্রায় 7 থেকে 8 কোটি টাকা। এটা যদি স্টিম টারবাইন হয় তাহলে এটা অ্যারাউন্ড 10 কোটি টাকা। যদি আমেরিকান হয় তাহলে এবার প্রায় 12 কোটি টাকা। তাহলে যদি 50 মেগাওয়াটের তুমি একটা জেনারেটর বসাইতে চাও তাহলে প্রায় গ্যাস ইঞ্জিন হলে 250 কোটি টাকা। যদি 100 মেগাওয়াটের হিসাবটা সহজ, তাহলে কি হবে, 100 মেগাওয়াট হলে প্রায় 500 থেকে 600 কোটি টাকা লাগবে একটা গ্যাস ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট করতে। আর যদি তুমি গ্যাস টারবাইন বসাও 700 থেকে 800 কোটি টাকা। আর যদি স্টিম টারবাইন দিয়ে বসাও তাহলে হবে কি, এটা প্রায় 1000 কোটি টাকা থেকে 1200 কোটি টাকা লাগবে। এটার দাম, এবার বয়স কতদিন চলবে? এই গ্যাস ইঞ্জিন গুলো 14-15 বছর চলে। এই কেয়ার নাম বলে গ্যাস স্টিম গ্যাস ইঞ্জিন। আর যেটা গ্যাস টারবাইন সেটা চলে 15 থেকে 20 বছর। আর যেটা স্টিম টারবাইন সেটা চলে হচ্ছে 25, অ্যারাউন্ড 25 ইয়ার্স। যদি এটা নিউক্লিয়ার জেনারেটর হয় সেটা চলে অ্যারাউন্ড 40 to 50 ইয়ার্স বা তারও বেশি। যদি এটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট হয় 60-70 বছর চলে। এখন যে এইখানে তুমি যদি, আমরা যেটা বলছিলাম প্রথমে, যে তোমার কোম্পানিতে যেহেতু চাকরি করো তুমি, প্রথমে একটা তাকে 100 মেগাওয়াটের, আমরা 100 করতে লিখি, এখানে 100 লিখলে হিসাবটা সহজ হবে। 100 মেগাওয়াটের জেনারেটর বসাইছো তুমি, ধরো যে 500 বা 600 কোটি টাকা দিয়ে। তোমার কিছুদিন পরে লোডটা বেড়ে হয়ে গেল 150 মেগাওয়াট। হয়ে গেল, এটা পালায় গেল কেন? আপনি নিচের দিকে নামতে হবে না? হ্যাঁ, ওই আরো নিচে নামতে হবে। বেশি এটা কিভাবে, এটা এইখানে দিলে বোধ হয়। ঠিক আছে, আসছি। তাহলে ডিমান্ডটা যত বাড়তে থাকবে তত কি হবে, আমাদের ডিমান্ডটা বেড়ে যদি হয়ে যায় এখন 150 মেগাওয়াট, কি করব? এই যে 500 বা 1000 কোটি টাকা দিয়ে যে জেনারেটর বসাইছি আমরা, এইটা সেই জেনারেটরটাকে ফেলাই দিব? দিস জেনারেটর এর বয়সটা এখনো, ধরো যে এটা যদি স্টিম টারবাইন হয় 25-30 বছর, মাত্র 3 বছর আগে বসাইছি, এটা তো ফেলানো যাবে না, তাই না রাফি? ফালাইলে লোকসান হয়েছে। হ্যাঁ, ফালাইলে স্যার লোকসান হয়েছে। লোকসান না, তোমাকে লোকজনের, যে মালিক তো সে পিটবে, রাস্তাঘাটের লোকও পিটবে। মিয়া, তুমি ইঞ্জিনিয়ার হিসাবে এই 1200 কোটি টাকা দিয়ে একটা জেনারেটর বসাইছিল মাত্র 3 বছর। তুমি বলেছো এই জেনারেটর 25 থেকে 30 বছর কাজ করবে। তুমি বলছো এখন লোড বেড়ে 150 মেগাওয়াট হয়ে গেছো, ওইটা ফেলাই দিয়ে নতুন তুমি মালিককে বলছো যে আপনি আরো 1500-2000 কোটি টাকা দিয়ে আপনি 200 মেগাওয়াটের একটা জেনারেটর বসান। তুমি কি ফাইজলাম পড়েছো? তুমি লেখাপড়া করেছো না তুমি ক্লাসে ঘুমাইতে? বলে না না, এটা তো ঠিক করছি না। বলে না, আমাকে আরেকটা বুদ্ধি শিখাইছিল, সেটা কি, আমার প্যারালাল অপারেশন করতে হবে। আগের যে জেনারেটর ছিল 100 মেগাওয়াট, তার সাথে নতুন একটা 100 মেগাওয়াটের জেনারেটর আমি বসাই দিব। তাহলে আপনার আগে কেন বলে 100 মেগাওয়াটের যে জেনারেটর আছে সেটাও চলবে, নতুন 100 মেগাওয়াট সেটাও চলবে। তাহলে কি হলো, তোমার যদি ডিমান্ড ইনক্রিজ করতে থাকে সেটা মিট করার জন্য প্যারালাল অপারেশন করতে হবে। এক। দ্বিতীয় নম্বর কি, যে যদি হয় কি আর নাম বলে, একটা জেনারেটর হঠাৎ করে নষ্ট হয়ে গেল, যদি তুমি প্রথমে এই একে ম্যানেজমেন্টকে বলেছিলে যে না আপনার 200 মেগাওয়াটের জেনারেটর বসাই দেন, তাহলে কোনো অসুবিধা হবে না, 2-3 বছর পরে লোড বাড়বে। তো 200 মেগাওয়াটের জেনারেটর বসাইছে, হঠাৎ তার নষ্ট, মানে কোনো পার্ট নষ্ট হয়ে গেছে, নষ্ট তো হতেই পারে, তখন পাওয়ার পাচ্ছে না, তার ইন্ডাস্ট্রি বন্ধ, তো মালিক তো খেপে যাবে। বা লোকজন যেখানে আশেপাশের লোককে যে সাপ্লাই দিচ্ছ, তাহলে কি হবে, এই যে ইন কেস অফ ইমার্জেন্সি একটা যদি খারাপ হয় অন্যটা দিয়ে চালাইতে পারবা। এটা কি, টু ইমপ্রুভ দি রিলায়েবিলিটি, এই জিনিসটা করতে হবে। তৃতীয় নম্বর কি, মাঝে মাঝেই এই যন্ত্র তো এগুলা ঠিকঠাক করতে হয়, এটা মেনটেনেন্স বলে, মেনটেনেন্স এন্ড রিপেয়ার, রিপ্লেসমেন্টও লাগে। ফর এক্সাম্পল টারবাইনের যদি ওখানে থাকে কেন বলে গ্যাসকেট, ওই গ্যাসকেট গুলো মাঝে মাঝে চেঞ্জ করতে হয়।
তারপরে ওর টারবাইন ব্লেড গুলো দেখতে হয় ঠিক আছে, টেম্পারেচার গুলো মানে সব ব্লেডের মাথা টাথা গুলো ঠিক আছে যে এগুলো দেখতে হয়। তারপরে অনেক বিয়ারিং গুলো চেক করতে হয়, লুব ওয়েল চেক করতে হয়, অনেক কিছু চেক করতে হয়। সেই জন্য তুমি কয়েকদিন বন্ধ করবে, তো বন্ধ করলে তো পাওয়ার চলে যাবে, লোকজন হইচই করবে। বলে না, এর সাথে আর একটা জেনারেটর আছে, একটা যখন মেনটেনেন্স করবো অন্যটা দিয়ে চালাতে পারবো। এইরকম অনেকগুলো কারণ স্যারেরা আমাদেরকে পড়াইছিল। আর একটা কারণ পড়াইছিল স্যারেরা যে শুধুমাত্র টু মিট দি ইনক্রিজিং ডিমান্ড, টু ইনক্রিজ দি রিলায়েবিলিটি, টু কি বলে ফ্যাসিলিটেট দি রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, সেটাই না, যদি খুব বড় জেনারেটর বসায় সেগুলো কিন্তু ট্রান্সপোর্টেশনের ঝামেলা, অনেক কিছু এর জন্য খরচও বেড়ে যায়। সেই জন্য ছোট ছোট জেনারেটর বসালে রিলায়েবিলিটি বাড়বে, এটা ট্রান্সপোর্টেশন কষ্ট সেটা বাড়বে না ইত্যাদি। এইসব কারণে প্যারালাল অপারেশন করতে হয়। এইবার আগে আমাদের আগের কথায় আমরা ফিরে যাই। কি কথা বলছিলাম? আমরা বলেছিলাম যে এই সার্কিট সলিউশনে আমরা এক্সপার্ট। ঠিক আছে রাফি, এটা এক্সপার্ট। জি স্যার। কিন্তু আমার যখন ওই একটা বিরাট নেটওয়ার্ক আমাকে দিবে, বিরাট বলতে কি বোঝাতে চাচ্ছি আমি? বিরাট বলতে বাংলাদেশের যে পাওয়ার সিস্টেম, এর টোটাল ক্যাপাসিটি, ইনস্টল ক্যাপাসিটি কত, কত মেগাওয়াট জেনারেট করে? স্যার 25,000 মেগাওয়াট। 25,000 মেগাওয়াট এখনো হয় নাই। ক্যাপাসিটি ওইটা স্যার। না, ইনস্টল, এটার ক্যাপাসিটি গুলো দুই ভাবে এক্সপ্রেস করে। একটা হচ্ছে ইনস্টল ক্যাপাসিটি, আর একটা হচ্ছে অ্যাভেলেবল ক্যাপাসিটি। মানে এটা সবগুলোর জেনারেটরের রেটেড ক্যাপাসিটি যোগ করলে যেটা হয় সেটা ইনস্টল ক্যাপাসিটি। আর কতগুলো জেনারেটর গুলো বয়সের সাথে সাথে ডিরেটেড হয়ে যায়, মানে রেটিংটা বসাইছিল 100 মেগাওয়াট, এখন তার কি হয়েছে, তার যে কুলিং সিস্টেমের যে টিউবগুলো, সেগুলো টিউবগুলো অনেকগুলো কেন লিক করতেছে, তারপরে তোমার রিহিটারটা কাজ করতেছে না, সেই জন্য 100 মেগাওয়াটটা কম হয়ে রিডিউস হয়ে এটা হয়ে গেছে 80 মেগাওয়াট। এটাকে ডিরেটেড ক্যাপাসিটি বলে। এই ডিরেটেড ক্যাপাসিটি সবগুলো যোগটোগ করলে দেখা যাবে এটা যে হবে সেটাকে টোটাল যে ভ্যালুটা হবে সেটাকে বলে অ্যাভেলেবল ক্যাপাসিটি। তাহলে জেনারেটরের টোটাল ক্যাপাসিটি একটা আছে ইনস্টল ক্যাপাসিটি, আর একটা হচ্ছে এই অ্যাভেলেবল ক্যাপাসিটি, আর একটা শব্দ আছে রিজার্ভ, ওটা নাই শুনলাম। বাংলাদেশের মোটামুটি জেনারেশন ক্যাপাসিটি অ্যারাউন্ড 22,000 মেগাওয়াট, অ্যাভেলেবল ক্যাপাসিটি লেস দ্যান 20,000 মেগাওয়াট। আমাদের পিক ডিমান্ডটা অ্যারাউন্ড 12,000 মেগাওয়াট থেকে 13,000 মেগাওয়াট। ঠিক আছে, শোনা গেছে রাফি? জি স্যার। এখন এই জি স্যার। বাংলাদেশের এত পাওয়ার মানুষ বলবে, কিন্তু আমাদের পাশের দেশ যেটা আছে সেই পাশের দেশ ইন্ডিয়ার জেনারেশন ক্যাপাসিটি 1,60,000 মেগাওয়াট। অনেক বেশি না? জি স্যার। হ্যাঁ, এক বেশি। এরপরে চায়নার কত? চায়নার চাইতে যদি আমরা ইউনাইটেড স্টেটস এর বলি, ইউনাইটেড স্টেটস এর প্রায় 5.5 লক্ষ মেগাওয়াট। চায়নার ক্যাপাসিটিটা এর যদি ওয়ার্ল্ড এর ক্যাপাসিটির অ্যারাউন্ড 20% হচ্ছে আমেরিকার, আর 24% ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে চায়নার। মানে চায়না ইজ দি লার্জেস্ট পাওয়ার প্রডিউসিং কান্ট্রি। ওদের প্রায়, তাহলে দেখো বাংলাদেশের মাত্র 20,000 মেগাওয়াট বা 22,000 মেগাওয়াট, কোনো কোনো দেশের আছে কেন 5 লক্ষ, 5.5 লক্ষ, 6 লক্ষ, 6.5 লক্ষ মেগাওয়াট জেনারেশন। সুতরাং আমাদের তুলনায় অনেক বড় বড় পাওয়ার সিস্টেম আছে। ঠিক আছে না? এখন বাংলাদেশের পাওয়ার সিস্টেমটা আমরা দেখি কোথায় আছে। এইখানে দাঁড়াও, আমি এটা খুঁজি, এটা সরাইতে হবে, খুঁজে ফেলেছি। এটা বাংলাদেশের পাওয়ার সিস্টেম, বুঝছো? পাওয়ার সিস্টেম গুলো দেখাচ্ছে। এখানে যদি আমরা এইটা দেখি, লিজেন্ডটা দেখি, এটাকে উপরে করি, স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার? আপনি যেখানে কিছুই দেখা যাচ্ছে না। ওই পেজটা আমরা শুধু আপনার ত্রিপলি
305 এর তাহলে দেখছো? তাহলে আমি স্টপ শেয়ার করে আবার আবার স্ক্রিন শেয়ার করি। শেয়ার স্ক্রিন কোথায় যাব? শেয়ার স্ক্রিন, তাহলে ওইটা কিভাবে নিয়ে আসবো? এটা শেয়ার, হ্যাঁ এটা করলাম, শেয়ার স্ক্রিন করলাম। এবার দেখা যায় স্যার, এবার দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে, জি স্যার দেখা যাচ্ছে। এখানে কি লেখা আছে? লিজেন্ড না? লিজেন্ড এখানে লেখা আছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, সংক্ষেপে পিজিসিবি, তাই না? জি স্যার। লেখা পড়তে পারছি, ঠিক আছে। এইখানে দেখো, এই যে এখানে লেখা আছে 765 কেভি লাইন, 400 কেভি লাইন, 400 230 কেভি লাইন, তারপরে 230 আন্ডারগ্রাউন্ড কেবল, 132 কেভি লাইন, 132 আন্ডারগ্রাউন্ড কেবল। তারপরে এখানে জেনারেটর বলেছে, তাই না? এই হাইড্রো পাওয়ার স্টেশনের ডিজাইন এরকম, থার্মাল পাওয়ার স্টেশন হলে এরকম, তারপর হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের যে ইন্টারকানেকশন সেরকম, আর সাব স্টেশন এরকম চিহ্ন। মানে এই যে চিহ্নগুলো দেওয়া আছে, এইটা হচ্ছে সাব স্টেশন। এখানে সাব স্টেশন মানে ওইখানে একটা ট্রান্সফরমার থাকে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করে সাপ্লাই দেয়। এইখানে দেখো একটা জেনারেশন বসাইছে, এটা কোথায়? এটা ঠাকুরগাঁও লেখা আছে না? তাহলে ঠাকুরগাঁওতে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে। এইখান দিয়ে যে লাইন দেখা যাচ্ছে মোটা লাল রঙের, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। তাহলে এই সাবস্টেশনের সাথে এই সাবস্টেশনের যোগ আছে। এটা কত কেভির লাইন সেটা এই লাল রঙের দেখাচ্ছে 132। এখানে আবার দুইটা দাগ কেন? এই দুইটা দাগ, এটা হচ্ছে ডবল সার্কিট লাইন, মানে দুইটা সার্কিট আছে। মানে এক 3 ফেজ সিস্টেমের জন্য 3টা তার থাকে, আর উপরে একটা তার থাকে, সেটাকে স্কাই ওয়্যার বলে। ওইটা থান্ডারিং ইত্যাদি প্রোটেকশনের জন্য ব্যবহার করে, ঠিক আছে। আর এখানে ওইরকম 3 ফেজের জন্য 3টা, আর আরেকটা সার্কিটের জন্য 3 ফেজের জন্য 3টা, এটা 6টা লাইন থাকবে। তাহলে ডবল সার্কিট লাইন। বেশিরভাগ ক্ষেত্রেই ডবল সার্কিট লাইন আছে। তাহলে এইগুলো দেখো, আমরা ওইখানে ফিরে আসি যে এরকম 230 কেভি লাইন আছে, এইটা হচ্ছে না, সরি এটা 132, এটা 230, তাই না? লিজেন্ড অনুযায়ী, লিজেন্ডটা আমরা যাই আবার, এই যে এইটা 230 না, এটা 230, এই যে নিচেরটা 400 কেভি কালো রঙের মোটা কালো রঙের লাইন দেখতে পাইনি, এই যে একটা পাওয়া গেছে। এটা কালো রঙের কি, এই কালিয়াকৈর থেকে এখানে কানেকশন আছে। এটা কি ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া নাকি এটা কি বলে, বিবিয়ানা, সরি এই বিবিয়ানা থেকে কালিয়াকৈর পর্যন্ত 400 কেভি লাইন আছে। আর কি এরকম ট্রান্সমিশন লাইন আছে। আর অনেক জায়গাতে, এই যে এখানে একটা জেনারেটর আছে, এইখানে জেনারেটর আছে। তারপরে বড় জেনারেটর কোথায়? সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আশুগঞ্জের, প্রায় 1500 থেকে 1800 মেগাওয়াট জেনারেট করে এখানে। এখানে গ্যাস টারবাইন আছে, স্টিম টারবাইন আছে, কম্বাইন্ড সাইকেল জেনারেটর আছে, ইত্যাদি আছে, গ্যাস ইঞ্জিন আছে। স্যার ত্রিভুজ গুলো দিয়ে কি বোঝায় স্যার? কালো ত্রিভুজ, কালো ত্রিভুজ গুলো দিয়ে কি বোঝায় স্যার? কালো ত্রিভুজ গুলো দিয়ে কি বোঝায়? জেনারেশন স্যার, সাবস্টেশন স্যার। সাবস্টেশন, এই যে সাবস্টেশন লেখা আছে। আর এই রং এরকম যে চার কোণা যেটা আছে স্কয়ারের মতন, এটা যে লাল রং হয় এটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর যদি এরকম কালো রং হয় মধ্যেখানে লাল, তো অনগোয়িং পাওয়ার প্ল্যান্টটা তৈরি করতেছে। আর যদি এরকম একটু কি বলে, মধ্যেখানে কালো না থেকে এই যে গোটাটা সলিড না হয়, এখানে যে মাঝখানে ফাঁকা থাকে, এটা প্ল্যান্ট মানে করবে। আর এইখানে যদি সবুজ রঙের হয় তাহলে এটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। আর এটা কি হাই ভোল্টেজ ডিসি কি, এটা ইন্টারকানেকশন বোঝায়। আর এগুলো দিয়ে, এটা দিয়ে ডটেড দিয়ে বোঝা যাচ্ছে অনগোয়িং তৈরি করতেছে, আর এটা দিয়ে বোঝায় প্ল্যান্ট মানে তৈরি করবে, ঠিক আছে।
আমাদের সব কথা মনে থাকবে না, তো মোটামুটি যাই। এইগুলো দেখে আমি কি বুঝাতে চাচ্ছি, এই যে বড় লাইন আছে না ইন্ডিয়ার, এটা কি কি এটাকে বলে, না এটার নাম কি, বহরমপুর। বহরমপুর ইন্ডিয়া থেকে এইখানে এই বাংলাদেশে ভেড়ামারার একটা হাই ভোল্টেজ ডিসি লাইন কানেকশন আছে। এই ট্রান্সমিশন লাইনটা হচ্ছে 400 কেভি লাইন, আর এর কেভি এটা হচ্ছে 400 কেভি লাইন। এছাড়া 700 কেভি লাইনের জন্য বাংলাদেশ চেষ্টা করবে, চিন্তা করতেছে, প্ল্যান করতেছে। এরকম বিভিন্ন জায়গাতে পাওয়ার স্টেশন আছে, সাব স্টেশন আছে। আর একটা পাওয়ার স্টেশনে যেমন এই ফর এক্সাম্পল যে আমরা আশুগঞ্জ বললাম না, এখানে প্রায় 8-10টা আছে পাওয়ার প্ল্যান্ট আছে, মানে জেনারেটর আছে। এই 8-10টা জেনারেটর দিয়ে কেন এটা বিরাট একটা পাওয়ার প্ল্যান্ট। এই সব মিলিয়ে এখন যদি আমাকে ওই জিনিসটাই যায়, আমি কোথায় মোটামুটি একটু দেখতে, তাই না? আমরা ছোট করবো কাউন্টার রাখে। এখন যদি আমাদের সার্কিট সলিউশন করতে বলে যে এই তুমি আমাকে বলো ওই লাইনে যদি ফল্ট হয় কত কারেন্ট হবে, তাই না? তাহলে কি করবা, আমরা কি ঘাবড়ায় যাব না? এটা ছোট করলাম, আমি তো সবই ছোট করে দিলাম, সেটা খুঁজে পাবো, এইটাতে আসে। এখন যদি আমাকে বলে এইখানে আমার ফল্ট হয়ে গেছে, এটা শর্ট সার্কিট হয়ে গেছে, বা এখান থেকে তার একটা ছিঁড়ে পড়ে গেছে, তাহলে এইখানে ব্রেকার কত, মানে ব্রেকারটা ট্রিপ করলো না কেন বলতো ভাই? তুমি না ভাই বলতে পারবো না, এত বড় সার্কিট আমি সলিউশন করতে পারবো যে কত কারেন্ট গেছিল আর কত কারেন্টের ব্রেকার বসানো আছে, ব্রেকারটা ঠিক মতো বসা আছে কিনা, এগুলো তো আমি বলতে পারবো না। তো বলে না তুমি না একটা সার্টিফিকেট নিয়ে এসছো বিএসসি ইঞ্জিনিয়ারিং? বলে হ্যাঁ বিএসসি ইঞ্জিনিয়ারিং। তুমি পাওয়ার সিস্টেম পড়ো নাই? বলে হ্যাঁ ওটা পড়েছিলাম, ওটা রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু ক্লাস ঠিক মতো করিনি, পরীক্ষায় কোন রকমে আমি পাস করেছি, বলে ওটা বলতে পারবো না। না, তাহলে কি হলে, তাহলে বলছে তুমি যদি পাওয়ার সিস্টেম কোর্সটা করতে, তাহলে এরকম বিরাট যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা সলভ করতে পারতা, কোথায় কোনো ফল্ট হলে কোথায় কত কারেন্ট হবে, কোথায় ভোল্টেজ কত হবে ইত্যাদি, ওই যে পাওয়ারও বের করতে পারতাম, ফল্ট কারেন্টও বের করতে পারতাম, আর নর্মাল অবস্থায় কারেন্ট ফ্লো সেটাও বলতে পারতাম, বিভিন্ন জায়গাতে ভোল্টেজও বের করতে পারতাম এই কোর্সটা ভালো করে পড়লে। তার মানে এই কোর্সটা যদি পড়া যায় তাহলে আমরা ওই যে নর্মাল সার্কিট সলিউশন যেটা পড়েছি সেই সলিউশন দিয়ে এই নেটওয়ার্কটা সলভ করা সম্ভব নয়। আমাদের করতে হবে কি, তাহলে এই পাওয়ার সিস্টেম কোর্সটা পড়লে এই ধরনের নেটওয়ার্ক সলিউশন করা সম্ভব। সলিউশন মানে যে নর্মাল কন্ডিশনে বিভিন্ন লাইনে কত কারেন্ট ফ্লো করছে ও কোন জেনারেটর কত পাওয়ার সাপ্লাই করতেছে, আর কোন কোন লোডে কত লোড নিচ্ছে কোন ইন্ডাস্ট্রি ইত্যাদি আমরা বের করতে পারবো। আর কি অ্যাবনর্মাল ক্ষেত্রে কোথায় কত কারেন্ট ফ্লো করবে, দুইটা লাইন ছিঁড়া পড়লে কত কারেন্ট ফ্লো করবে, তিনটা লাইন ছিঁড়া পড়লে কত কারেন্ট ফ্লো করবে, আর সেই অনুযায়ী ফ্লো করলে ওই অন্য সার্কিটে যেন হ্যাম্পার না হয়, তাহলে ওটাকে ডিসকানেক্ট করার জন্য যে সার্কিট ব্রেকার বসাইতে হবে সেই সার্কিট ব্রেকার গুলো রেটিংও বের করতে হবে। ঠিক আছে না? তাহলে এই পাওয়ার সিস্টেম কোর্সটা আমাদের এই জন্য পড়া দরকার। কিছুটা বোঝা গেছে তাই না রাফি? কেন পড়বো কি রাফি? আরেকটা সাইফুল ইসলাম, মানে সাইফুল, জি স্যার। হ্যাঁ বলেন তো, ঠিক আছে না? তাহলে আমরা যে সার্কিট পড়ে এসেছি আর যে আমরা এনার্জি কনভার্সন 1 আর 2 এই নলেজ গুলো দিয়ে আমরা অন্য একটা কোর্স পড়ব, যেই কোর্স দিয়ে এরকম একটা বিরাট নেটওয়ার্ক হুইচ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। কেননা আমরা দেখেছি জেনারেটর গুলো একাই চললে যে সুবিধা, সবগুলো যদি প্যারালাল করা যায় তাহলে তার চেয়ে সুবিধা অনেক বেশি। তার মানে
এই বাংলাদেশে যতগুলো জেনারেটর আছে মোর দ্যান 200 সবগুলো জেনারেটর যে বিভিন্ন জায়গা আছে দে আর প্যারালালি অপারেটেড। ঠিক আছে, পৃথিবীর সব দেশেই জেনারেটর গুলো প্যারালাল অপারেশন করা হয়। ট্রান্সফরমার একাধিক থাকলে যেমন তার প্যারালাল করতে হয়, জেনারেটর গুলো প্যারালাল করা হয়। এই সব সিস্টেমের সলিউশনের জন্য পাওয়ার সিস্টেম ইজ এ নেসেসারি কোর্স। এইবার আমরা ক্লাস সম্বন্ধে কিছু যাই, তাই না? এটাকে ছোট করে দিই, ছোট করে দিলাম। এবার স্ক্রিন শেয়ার করলে তোমরা বলবো যে দেখতে পাচ্ছি না, তাই না? এই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে স্যার? কেউ না সাইফুল? ক্লিয়ার করে স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার আগেরটাই দেখা যাচ্ছে স্যার, বিজিসিবির ওইটা। নিশ্চয়ই দেখা যাচ্ছে, আগেরটা দেখা যাচ্ছে। তাহলে এইবার কি করতে হবে? বুদ্ধি কাটিয়ে নতুন শেয়ার স্ক্রিন করতে হবে। শেয়ার স্ক্রিন করলে কি পাবো আমরা? স্যার শেয়ার স্ক্রিন থেকে এন্টায়ার স্ক্রিন দিলে আপনি ওই যখন এইবার দেখা যাচ্ছে না স্যার? যে ওপেন করবেন আমরা সবই জি, দেখতে স্যার। পারবো। গ্রিন ইউনিভার্সিটি দেখা যাচ্ছে, এখানে লেখা আছে গ্রিন। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে গ্রিন ইউনিভ এই যে ফোল্ডারটা, এই গোটা ফোল্ডারটাই আমি আপলোড করেছি আপনাদের জন্য। আপনাদের যে এতে ক্লাসে দেখবেন, গুগল ক্লাসে এইরকম একটা ফোল্ডার জিপ করা আছে। এই যে জিপ করা ফোল্ডারটা একই, এই যে গ্রিন ইউনিভার্সিটি লেখা আছে এখানেও গ্রিন ইউনিভার্সিটি লেখা আছে। ঠিক আছে, তাহলে এই ফোল্ডারে কি আছে? এই ফোল্ডারে দেখো আরো কতগুলো ফোল্ডার আছে। একটাতে লেখা আছে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, আরেকটা লেখা আছে প্রোটেকশন শর্ট, আরেকটা লেখা আছে শিডিউল, আরেকটা লেখা আছে কোর্স প্রোফাইল। এগুলো লেখা আছে, এই সবগুলো জিনিসই এখানে আছে। আমরা যে পিজিসিবি নেটওয়ার্কটা দেখাচ্ছিলাম সেইটা এইখানে দেওয়া হয়নি। এনিওয়ে এটা হয়তো এমনি এতে পাওয়া যায়, মানে এতে ইন্টারনেটে ঢুকলেই ওই পাওয়া যাবে। তাহলে এই সব ফোল্ডার গুলোতে কি আছে আনজিপ করলে দেখা যাবে। এই প্রথম কথা হচ্ছে আমরা যদি শিডিউলে যাই, এটা আমরা ডিটেলস ডিসকাস করব পরে। এইখানে তোমাদের একটা কোর্স প্ল্যান দেওয়া আছে, টেন্টেটিভ প্ল্যান, এগুলো আমরা পরে বলবো। এখানে কোর্স প্ল্যান মানেটা কি? এই কোর্স প্ল্যান মানে হচ্ছে এই কোর্সটা কি কি পড়বো, কোথায় কাজে লাগবে, কোন কোন টপিক পড়বো, এই কোর্সের জন্য কি কি বই আমাকে পড়তে হবে, এই বইয়ের কোন কোন টপিক, এইগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, তারপর এই কোর্সে গ্রেড সিস্টেমটা ও ক্লাস টেস্টে কত মার্ক, গ্রুপ অ্যাসাইনমেন্ট কত মার্ক, অ্যাটেন্ডেন্সে যদিও তোমরা এটা জানো, মিড টার্মে কত, ফাইনালে কত, সবগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে না স্যার? তারপরে এইটা কি করব? এটা কেটে দিলে কই যাব? সাইফুল, এটা কেটে দিয়ে দেখি কি হয়। এই কেটে দিয়ে পালায় গেল তো সাইফুল, দেখা যায় না যার? না স্যার, ওই যে ফোল্ডারটা ওপেন। হ্যাঁ, এইবার দেখা যায় ফোল্ডার আবার। জি স্যার, জি হ্যাঁ, জি। এটা দেখা যাচ্ছে। তারপর এখানে এই ফোল্ডারে কোর্স প্রোফাইলও আছে। কোর্স প্রোফাইলটা এখানে এনাবল লিখতে বলেছি, কেন এনাবল লিখে দিলাম। হ্যাঁ, এই কোর্স প্রোফাইলে আবার বিভিন্ন জিনিস। স্যার এটা দেখা যাচ্ছে না, কোর্স প্রোফাইল দেখা যায় না? কোর্স প্রোফাইলের ভিতরে যাবো না স্যার। কি করব? আবার স্টপ শেয়ার করব, করলাম, শেয়ার স্ক্রিন করব। স্যার আপনি স্ক্রিন শেয়ার করার সময় ওই যে এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করুন, তাহলে এন্টার স্ক্রিন। আচ্ছা, তোমার বুদ্ধিটা পরে নিব। এবার আমরা এখন এইটুকু করি। এইবার দেখা যাচ্ছে, তাই না? দেখা যায় এখানে কি লেখা আছে? টেক্সট বুক লেখা আছে না?
এটা রেফারেন্স লেখা আছে? কি স্যার দেখা যাচ্ছে? এখানে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কোর্স আউটলাইন ইত্যাদি লেখা আছে। এখানে কোন কোর্সটার নাম কি, কোর্স কোড কত, প্রিরিকুইজিট কি, সবগুলো লেখা আছে। টেক্সট বুক গুলোর নাম লেখা আছে, রেফারেন্স বইয়ের নাম লেখা আছে। তারপরে কোর্স রেশনাল কি, এই কোর্সে কি কি পড়বো, কেন পড়বো, কিছুটা লেখা আছে। এখানে অ্যাপ্লিকেশন অফ দি কোর্স কোথায় পড়ানো হবে, কোর্সের ডেসক্রিপশন, এই সিলেবাসটা পুরোটা দেওয়া আছে। সিলেবাস স্যার টেক্সট বুক গুলো কি স্যার পিডিএফ দিবেন স্যার? টেক্সট বুক গুলো লাইব্রেরিতে পাওয়া যাবে, বই আমার কাছে নাই। বইগুলো ছিল কোথায় আমি খুঁজে পাচ্ছি না। কোন কোন এটা কম্পিউটারে অনলাইন পিডিএফ দেওয়া যায় না স্যার? অনলাইনে পিডিএফ খুঁজে পাবা তুমি চেষ্টা করলে। আর যদি খুঁজে না পাও, আমাদের না মানে লাইব্রেরি স্যার তো শুনে নাও, যদি কোর্স অনলাইনে যদি তুমি খুঁজে না পাও এই বইগুলোর নাম, তুমি লাইব্রেরিতে যাবা। লাইব্রেরিতে যে আমার সমস্ত প্রায় 30-40টা বইয়ের একটা সিডি আমি দিয়ে রেখেছি। লাইব্রেরি বোধহয় কোনো কম্পিউটারে তারা রেখেছে, ওখান থেকে কপি করে নেবে। বোঝা গেছে স্যার? তাহলে কি হবে এরপরে? তারপরে এই যে কোর্স ওবি মেথডে, অবজেক্টিভ আউটপুট বেসড যে এডুকেশন, তার জন্য যে কোর্স আউটকাম লাগে, CO1টা কি, CO2টা কি, CO3, CO4, এই CO5, 6, 7 সবগুলো লেখা আছে। তারপরে প্রিরিকুইজিট ইত্যাদি এগুলো লেখা আছে। তারপরে ক্লাস টেস্টে কোন কিসে মার্ক কত, কোন এই ক্লাস টেস্টে কত মার্ক কিভাবে ভাগ করা হয়েছে সিও অনুযায়ী, ব্লুমস ক্যাটাগরি, এগুলো ওবি বেসডের জন্য দরকার, সেই জন্য লেখা আছে। সিও পিও, এখানে সিও গুলো সিটিতে কোনটা কভার করবে ইত্যাদি এখানে লেখা আছে। তারপর পিও গুলোর কথা এখানে লেখা আছে, সিও পিও ম্যাপিং এখানে দেওয়া আছে। এছাড়া অ্যাডিশনাল কোর্স পলিসি, এগুলো ইন জেনারেল, সেগুলো দেওয়া আছে। তাহলে এইখানে এটা দেওয়া আছে। তারপর কোথায় যাব? ওই এতে যাব আবার, তাই না? দেখো তো, এটাতে আমরা যেতে চাচ্ছি না। এইখানে যে এই ফোল্ডারে আসলাম, ফোল্ডারটা দেখা যাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে না। তাহলে এটা কি করতে হবে? আবার স্টপ শেয়ার করতে হবে। প্রথমে এটাকে নিয়ে আসি, না এটাকে নিউ শেয়ার দিব না? নিউ শেয়ার দিলে এইখানে আমাদের শেয়ার তো দ্বিতীয় সেকেন্ড শেয়ারটা সিলেক্ট ছিল। জি স্যার, এই যে এটা দেখতে আমাদের ফার্স্ট শেয়ার রাফিয়ার সেকেন্ড শেয়ার। আপনি কি এটা দেখতে পাচ্ছেন? পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস লেখা আছে ফোল্ডারে। জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম, আপনাদের যে ক্লাসে যে সব ফোল্ডার গুলো দেওয়া আছে, সেই সব ফোল্ডারে কি আছে? তো এইখানে যে আমরা দেখালাম শিডিউলে কি দেওয়া আছে, কোর্স প্রোফাইলে কি দেওয়া আছে। এবার পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসে যায়, এইখানে কি আছে, ঠিক আছে না? এইখানে দেখেন, যদি ক্লিক করলে দুই ধরনের এখানে এই আছে ফোল্ডার, একটা জেপিইজি আর একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। এইটার সুবিধা, এটা আমরা খুলি। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 6, 9, 10, 11, 12, এই 13, 16 আমরা পড়াবো না। আমরা এই কয়টা পড়াবো, 1, 6, 9, 10, 11, 12, ঠিক আছে? এই চ্যাপ্টার 1-এ কি কি আছে আপনারা খুললে পাবেন। চ্যাপ্টার 1-এ আমরা যেগুলো পড়াবো সেই জিনিসগুলো চ্যাপ্টার 1-এ দেওয়া আছে। আমরা কি ড্রয়িং ইত্যাদি পড়াবো সেই সম্বন্ধে ধারণা দেব, ঠিক আছে? তাহলে এরকম প্রত্যেকটা কোর্সে দেওয়া আছে। এইগুলো বিভিন্ন চ্যাপ্টার, যেমন ফর এক্সাম্পল এই চ্যাপ্টার 6-এ আরেকটা চ্যাপ্টার দেখায় ট্রান্সমিশন লাইন সম্বন্ধে। ওই যে লাইনগুলো দেখাইলাম, সেই লাইনগুলো সম্বন্ধে এই যে তোমাদের বইয়ে যে সিলেবাসটা কভার করে সেইটা এখানে দেওয়া আছে। এইবার আমরা
একটু দেখি, আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটাতে কি আছে। এটা হচ্ছে প্রোটেকশন সিস্টেম সম্বন্ধে। এখানে দুইটা ফোল্ডার আছে। আচ্ছা, একটা করে দেখি এখানে কি আছে। এখানে প্রোটেকশন সিস্টেমটা কি ইত্যাদি সম্বন্ধে বর্ণনা আছে। ঠিক আছে, এই প্রোটেকশন সিস্টেম সম্বন্ধে দুইটা ফাইল আছে, দুইটা ফাইলই প্রোটেকশন সিস্টেম সম্বন্ধে বর্ণনা করে। তাহলে আমাদের মোটামুটি ধারণা হলো যে তোমাদের জিপ করে যে ফোল্ডারটা দেওয়া আছে তার ভিতরে আমাদের ক্লাস লেকচার দেওয়া আছে। ক্লাস লেকচার গুলো দুই ধরনের, একটা হচ্ছে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের জন্য, আর একটা হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশনের জন্য। আর কি দেওয়া আছে, কোর্স প্রোফাইল দেওয়া আছে, আর কোর্স শিডিউলটা দেওয়া আছে। ঠিক আছে, এইখানে বই টই রেফারেন্স বই সবকিছু নাম দাম দেওয়া আছে। কোন এই রেফারেন্স বইয়ের কোন আর্টিকেল থেকে কি পড়া হবে, কোন আর্টিকেলটা কোন চ্যাপ্টারের কোন সেকশনের, সেই জিনিসটা আছে। এইবার ওইখানে আবার ক্লাস টেস্টের কথা, যে কখন ক্লাস টেস্ট হবে, কতদূর পড়ার পর ক্লাস টেস্ট 2 হবে ইত্যাদি, সেই কথাবার্তাগুলো লেখা আছে। স্যার টেক্সট বুক কি পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস? হ্যাঁ, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস। ওই যে আমরা পাওয়ার সিস্টেম টেক্সট বুকের নামটা হচ্ছে এলিমেন্টস অফ পাওয়ার সিস্টেম, এটা হচ্ছে গ্রিঙ্গার এন্ড স্টিভেনসনের লেখা বই এডিশনটা। ঠিক আছে, এখন কথা হলো তাহলে এই কোর্সটা পড়ে আমরা শিখবো টিখবো কি কি শিখবো আমরা, তাই তো? নেক্সট কোশ্চেন হচ্ছে যে এই কোর্সে আমরা কি পড়াবো, তাই না? তো ইঞ্জিনিয়াররা বলে যে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলে যে না, আমি হচ্ছে কি ইঞ্জিনিয়ার, আমি পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার, আমি পাওয়ার সিস্টেম নিয়ে ডিল করি। ও বলে না, আমি হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, আমি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করি। তো ভাই একজন বলে, ভাই যে আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শুনেছিলাম। বলে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ভিতরে আবার আমরা প্রথম এনার্জি কনভার্সন সবাই একই পড়ি, কিন্তু কেউ স্পেশালাইজেশন করে, যেমন ডাক্তারদের মতো। সেই স্পেশালাইজেশনটা কি, একটা হচ্ছে পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার, আর একটা কি কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে কি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এই ইত্যাদি বলে। তা এই এখন কথা হলো পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়াররা কি করে। পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার কি করে সেই জিনিসটা যদি জানতে পারি, তাহলে এই কোর্সে কিছু কি পড়বো সেটা সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা হবে। পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়াররা বেসিক্যালি করে কি, যে তারা প্ল্যান করে, ডিজাইন করে এবং একটা সিস্টেম কি অপারেট করে এবং মেনটেন করে। তাদের এগুলো করার উদ্দেশ্য কি, যে যেন তারা লোকজনকে ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারে, কি করে, রিজনেবল প্রাইস, অপটিমাম প্রাইসে এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে। তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়াররা দে আর নাথিং বাট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু তারা পাওয়ার সিস্টেমে স্পেশালাইজেশন আছে তাদের। এই স্পেশালাইজড গ্রুপ অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কি করবে, লোকজনকে ইলেকট্রিসিটি সাপ্লাই দিবে। কেমন ধরনের সাপ্লাই, এটা রিলায়েবল, মানে তার স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করবে, এবং সে পয়সা নিবে অপটিমাম কি অপটিমাল প্রাইসেসে পাওয়ার সিস্টেমটা ইলেকট্রিসিটিটা বিক্রি করবে। তাহলে এইটা করতে যে তাকে কি করতে হবে, তাকে এমন একটা সিস্টেম কি ডেভেলপ করতে হবে, সেই ডেভেলপ করতে যে সে এই সিস্টেমটাকে প্ল্যান করবে, ডিজাইন করবে, এবং সেই ডিজাইন প্ল্যান করে ফ্যাব্রিকেট করার পরে ছেড়ে দিলে হবে না, তাকে এটা অপারেট করতে হবে। এটা অপটিমাল অপারেশন অফ পাওয়ার সিস্টেম আছে। শুধু অপারেশন করলে হবে না, এটার মেনটেন্যান্সও করতে হবে। এই ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারদের এতগুলো কাজ। এখন এই যে যতগুলো কথা বললাম তার ভিতরে আমরা যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম অপারেশন রিলেটেড।
আমরা কিন্তু প্ল্যানিং পড়াচ্ছি না, আমরা ডিজাইন পড়াচ্ছি না, আমরা কি করছি কিছুটা অপারেশন রিলেটেড, কিন্তু ওই যে ট্রান্সমিশন লাইন পড়ার সময় কিছুটা ডিজাইন এই প্রবলেমগুলোর ইনডাইরেক্ট সলিউশন কথাবার্তা এখানে বলা হবে। এখন অপারেশন করতে যে কি লাগবে, অপারেশন করতে যে যেটা লাগবে যে আমার যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয় সেই ইলেকট্রিসিটিটা যেন কি হয় কোয়ালিটি মেনটেন করে। ইলেকট্রিসিটি কোয়ালিটি মেনটেন করা বলতে কি বোঝায়? এটার দুইটা জিনিস। এটার যে কোয়ালিটি বলতে একটা হচ্ছে তার রিলায়েবিলিটি, মানে পাওয়ার সিস্টেম সব সময় থাকতে হবে এক। আর একটা হচ্ছে কোয়ালিটি বলতে এই ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজটা কি হবে স্ট্যান্ডার্ড রেঞ্জের ভিতরে থাকতে হবে। আমার ভোল্টেজ যদি আউটপুট ভোল্টেজ যে বাসায় যদি 230 হয় তাহলে এটা প্লাস মাইনাস 5 বা 10 ভোল্ট হতে পারে, মানে 5 ভোল্ট বেশি বা 5 ভোল্ট কম এই রেঞ্জের ভিতরে থাকতে হবে। অথবা আমি বলতে পারি 5% কম বেশি, মানে প্রায় 10-15 ভোল্ট মতো বেশি অথবা কম হতে হবে, এর রেঞ্জের ভিতরে থাকতে হবে। এর সাথে সাথে ফ্রিকোয়েন্সিটাও একটা সার্টেন রেঞ্জের ভিতরে থাকতে হবে। আর কি থাকতে হবে, এইটা হারমোনিক্স ফ্রি হতে হবে। হারমোনিক্সটা কি জিনিস সাইফুল? জি স্যার। হারমোনিক্সটা কি? নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি কম বেশি যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে আমরা হারমোনিক্স ফ্রিকোয়েন্সি বলি। আমি যদি বলি শুনতে পেলাম না তাহলে কি তুমি আবার রিপিট করবা? বলছি যে আমরা সাধারণত আমাদের পরের যে ফ্রিকোয়েন্সি বা তারপরের যে ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি গুলোকে হচ্ছে আমরা হারমোনিক ফ্রিকোয়েন্সি বলি। হারমোনিক্সটা আমরা ফ্রিকোয়েন্সির পরিবর্তনের যে মেশিনের যেরকম পরিবর্তন বা হয় সেটাকেই তো আমরা হারমোনিক্স বলি। ফ্রিকোয়েন্সি পরিবর্তন হলে হারমোনিক্স বলি। স্যার আমাদের মূল যে সিগন্যাল, ওই সিগন্যালের বাইরে যে সিগন্যাল গুলো থাকে ওইগুলো আশেপাশে এগুলাই স্যার। এগুলো কথাবার্তা আমরা বলিনি রে ভাই। আমাদের ফ্রিকোয়েন্সিটা তো আমাদের বাংলাদেশের সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ। একটা সাইনোসয়েডাল সাইকেল 1 সেকেন্ডে 50 বার রিপিট করে, সেই জন্য আমরা ফ্রিকোয়েন্সিটাকে 50 বলতেছি। বুঝা গেছে? কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা 50 হার্টজের জায়গাতে তো 51ও হতে পারে, কোন সময় বেশি হয়ে যাবে। এই ফ্রিকোয়েন্সিটা বেশি হবে কেন? ওই যে আমাদের যে রোটারটা যে টারবাইন ঘোরাচ্ছে তার স্পিড কম বেশির উপরে নির্ভর করবে। যদি ওটা কনস্ট্যান্ট স্পিডে চলার কথা, কোনো সময় স্লো ডাউন হয়ে যায় ইত্যাদি, ফ্রিকোয়েন্সি কি হবে বিভিন্ন কারণে ফল্ট হলে এই ফ্রিকোয়েন্সি কম বেশি হবে। এটা আমরা আরো একটু পরে পড়ব। তাহলে এই ফ্রিকোয়েন্সি কম বেশি হওয়াটাকে হারমোনিক্স বলে না। হারমোনিক্স হচ্ছে তখনই যে এই যদি তোমার যে সাইনুস যে তুমি পাওয়ারটা আমাকে সাপ্লাই দিচ্ছ, এর যে চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তে, যে ভোল্টেজটার কম বেশি হচ্ছে, একবার ম্যাক্সিমাম হচ্ছে, তারপর 0 হচ্ছে, তারপর নেগেটিভ ম্যাক্সিমাম হচ্ছে, আবার 0 হচ্ছে, এই যে প্যাটার্ন সেটাকে আমরা সাইনোসয়েডাল এই ফাংশন বলি। আর এটা যদি সাইনোসয়েডালের চাইতে ভিন্নতর হয় তাহলে সেইটাকে অ্যানালাইসিস করলে দেখা যাবে এগুলো অনেকগুলো সাইনোসয়েডাল ফাংশনের যোগফল। এই ফান্ডামেন্টাল মানে যার ফ্রিকোয়েন্সিটা অনেকগুলো যে অ্যানালাইসিস করে পেলাম, যে ওই কেন বলে কার্ভটার ফ্রিকোয়েন্সি অরিজিনালটা সমান, সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল, বাদ বাকিগুলোকে হারমোনিক্স। এটা পরে আমরা আবার ভালো করে রিপিট করব। বোঝা গেছে না? কিছুটা হলেও বোঝা গেছে? জি স্যার। তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন স্যার? আমরা এই যেহেতু আমাদের সময় খুব কম, তাহলে আমরা সময় কম মানে কি আর 12-13 মিনিট আছে। এবার আমাদের ক্লাস সংক্রান্ত কিছু কথাবার্তা বলে
আমরা নেক্সট ক্লাসে আর একটু মানে মানে সিস্টেম যাব। মানে আমরা তো আজকে গল্প বললাম, নেক্সট ক্লাসে পাওয়ার সিস্টেম নিয়ে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন তো করতে হবে এবং আমি প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে, এটাই তো ক্লাস, তাই না? বলেন আপনার প্রশ্ন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, পাওয়ার সিস্টেমের রেজিস্ট্যান্সটা আশীর্বাদ হলে মানে পাওয়ার সিস্টেমটা, আমাদের পাওয়ার সিস্টেমে যদি রেজিস্ট্যান্স তো থাকে, তাই না স্যার? রেজিস্ট্যান্সটা হচ্ছে কি ট্রান্সমিশন সিস্টেমে হচ্ছে স্যার আমাদের ক্ষতি, কিন্তু স্যার সার্কিটে কিভাবে এটা উপকারী হয় স্যার? মানে তাহলে আমাদের রেজিস্ট্যান্স মানেটা কি? প্রথম নম্বর কথা হচ্ছে রেজিস্ট্যান্স মানে রোধ। বাধা। ট্রান্সমিশন সিস্টেমে তো লস হইতেছে সেটা বুঝতেছি স্যার, কিন্তু স্যার সার্কিটে কিভাবে উপকারী হয়? আমরা ওই যে আমি তো আবার স্টপ শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করি, ওইসব ছাড়া আমি ভালো করে পারি না। হয়ে গেল, আমরা স্টপ শেয়ার, আমার কই এইটা পেয়েছি। তাহলে কি বললা তুমি? স্যার আমি বললাম স্যার রেজিস্ট্যান্স ট্রান্সমিশন সিস্টেমে স্যার ক্ষতির কারণ, কিন্তু স্যার সার্কিটে এটা উপকারী। এটা কেন? কে বললো ক্ষতির কারণ? প্রথম নাম্বার হচ্ছে এই রেজিস্ট্যান্স জিনিসটা কি, এরকম তার সিম্বল, তাই না? দেখো এই সিম্বলটা হচ্ছে এইরকম, তার মানে আমরা যখন প্রথমে পড়াইছিলাম, দেখতে পাচ্ছেন না স্যার? স্ক্রিন শেয়ার হয়নি? না স্যার, না স্যার। আমি তো এখনো খুব এক্সপার্ট, মানে মাঝখানে ভুলে যাই মাঝে মাঝে, মাঝখানে কয়েক সপ্তাহ ক্লাস না হয়নি তো। এইবার এটাকে কি করতে হবে, স্ক্রিন শেয়ার করে এটা দেখা যাচ্ছে। এই যে একটা রেজিস্ট্যান্স লিখেছে এখানে, দেখা যায় না? একটা সাদা পেজ, সাদা পেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আর লেখা আছে, দেখা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, আমরা যদি এরকম একটা ব্যাটারি বলি, এই ব্যাটারিটা এই যে একদিক পজিটিভ একটা নেগেটিভ, এই ব্যাটারির দুই মাথা যখন কানেক্ট করে দিব, তখন এর ভিতর দিয়ে কি করবে, ইলেকট্রন গুলো ফ্লো করবে। এই ইলেকট্রন ফ্লো করতে যে কি হয়, একটা অ্যাটমের যে ফ্রি ইলেকট্রন গুলো মুভ করবে, ফ্রি ইলেকট্রন গুলো কি করবে, এই পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল আসবে। অ্যাকচুয়ালি সে আসবে কি, নেগেটিভ টার্মিনাল থেকে সে অ্যাট্রাক্টেড হয়ে পজিটিভ টার্মিনাল, পজিটিভ প্লেটটাকে সে ইলেকট্রন বাড়াই দিবে। ঠিক আছে, এইটাই হচ্ছে যে ফ্লো অফ ইলেকট্রন হচ্ছে কি ইলেকট্রিসিটি। আর এই ইলেকট্রন গুলো ফ্লো করার সময় মধ্যেখানে যে অনেক অ্যাটম আছে তার সাথে ধাক্কা লাগবে, আর একটা এই ইলেকট্রনের সাথে তার ধাক্কা লাগবে। এই ধাক্কা লাগার জন্য সে কিছু এনার্জি লস করবে। এই এনার্জি লসটা কি হচ্ছে, কি হবে, এটা এনার্জিটা যে লস হবে সেটা এক্সিবিট হবে, এটাকে গরম করে দিবে। তাহলে এই যে ধাক্কা লাগাটাকে বা তার যে চলার পথে যে বাধা হবে, সেটাকে আমরা ইয়াতে সিম্বলিক্যালি রেজিস্ট্যান্স হিসাবে এক্সপ্রেস করি। তাহলে কোনো জায়গার ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে এবং সেটা যদি কন্ডাক্টর হয় তবেই কারেন্ট ফ্লো করবে, এবং এই কন্ডাক্টর গুলো এই ধাক্কা তাকে দিবেই, ফলে প্রত্যেকটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স থাকবে। ফলে যদি এটা সার্কিট হয়, মানে একটা কন্ডাক্টর দিয়ে আরেকটা, এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যদি কানেকশন করা যায় একটা কন্ডাক্টর দিয়ে, তাহলে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে কারেন্ট ফ্লো করলে, মানে এই টার্মিনাল থেকে ওই টার্মিনালে কারেন্ট ফ্লো করলে এর ভিতরে কি হবে, একটা রেজিস্ট্যান্স পাবে। সেটা এখানে যদি একটা সোর্স থাকে, এখানে যদি একটা লোড থাকে, ধরো যে তোমার একটা ফ্যান আছে, ফ্যানটার কি আছে, এই ফ্যানটার দুইটা আছে, উইন্ডিং আছে, একটা মেন উইন্ডিং আর একটা কি আছে, একটা তার অক্সিলারি উইন্ডিং আছে, তাই না? আর একটা অক্সিলারি উইন্ডিং আছে, মধ্যেখানে কি আছে, তার স্কুইরেল গেজ আছে। এখানে যখন সাপ্লাই দিব, তাহলে এই উইন্ডিং এর ভিতর দিয়ে ফ্লো করলে এর রেজিস্ট্যান্স আছে, রিঅ্যাকট্যান্স আছে,
ইত্যাদি আছে, তাহলে এর ভিতর দিয়ে ফ্লো করলেও সে বাধা দিবে। তাহলে এই রেজিস্ট্যান্সটা প্রতি ক্ষেত্রেই আছে, তাই তো? প্রত্যেক জায়গাতে আছে। এখন এই রেজিস্ট্যান্সের উপকার অপকার যেটা প্রশ্ন করেছো সেই কথাটা ঠিক না। রেজিস্ট্যান্স কোনো কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলেই এর ভিতর দিয়ে রেজিস্ট্যান্স তার থাকবে। এটা যদি তুমি একটা ফ্যান বলো, তারও একই ইন্ডাকটেন্স থাকবে, রেজিস্ট্যান্স থাকবে। একটা ট্রান্সমিশন লাইন হলেও তার রেজিস্ট্যান্স রিঅ্যাকটেন্স থাকবে, ঠিক আছে না? এই রেজিস্ট্যান্স এটার প্রভাব বোঝা যায় এটা গরম হওয়ার ভিতর দিকে দিয়ে, আর রিঅ্যাকটেন্সটার প্রভাব বোঝা যায় যেখান থেকে ভোল্টেজ পাঠাবো আর যেখানে যাবে সেই ভোল্টেজটা সমান থাকবে না ভোল্টেজ ড্রপের মাধ্যমে। তোমার প্রশ্নটা যে উত্তর ঠিক আছে, কিছুটা বুঝেছো না? জি স্যার। স্যার আমার মানে প্রশ্নটা যেখান থেকে পাইছিলাম সেখানে স্যার এইভাবে কোশ্চেনটা ছিল তো স্যার, যার জন্য অ্যান্সারটা দিতে পারিনি, যে বিধায় আপনাকে কোশ্চেন। হ্যাঁ, মানে ও প্রশ্ন করতে জানে নাই, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না, তো সেই জন্য প্রশ্ন করতে পারেনি। স্যার ত্রিপলি, স্যার একটা ত্রিপলি পেজ থেকেই স্যার অ্যান্সারটা কোশ্চেনটা পাইছিলাম স্যার। পেজে তো অনেক কিছু কথাবার্তা লেখে। হ্যাঁ, তা আমরা যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি স্যার আমরা জি স্যার আমরা যে স্যার ওয়্যারলেস যে ইলেকট্রিকটা মানে যেভাবে ইউজ করি স্যার, তো ওখানে তো আমরা দেখা যাচ্ছে ওয়্যারলেস যে কোনো একটা এন্টিনা বা যে কোনো একটা রের মাধ্যম দিয়ে স্যার আমরা ওইটাকে মানে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারি। তো স্যার ওখানে কি স্যার একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে হয়? যে তোমাকে দেখতে পাই না, যে তুমি কি নাইমুর রহমান বলছো নাকি? স্যার আমি প্রণব নন্দী বলছি স্যার। প্রণব নন্দী, তোমার ছবি আসে নাই, আসছে না স্যার না স্যার, সরি স্যার, এই তোমার নামটা উঠেছে, প্রণব নন্দী। হ্যাঁ, তাহলে তুমি বলছো যে এখন কমিউনিকেশনের কথা বলছো। স্যার অ্যাকচুয়ালি ওখানে স্যার, হ্যাঁ কমিউনিকেশন ঠিক আছে, কিন্তু স্যার ওখানে যে পাওয়ারটা ড্র করে স্যার, ওখানে কি স্যার অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হয়? স্যার আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে ইন অ্যাডিশন অফ প্রণব নন্দী স্যার, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফরমেশনও করতে পারি। আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো সাবজেক্ট পড়েছেন, আপনার সার্কিট পড়েছেন, এনার্জি কনভার্সন 1 পড়েছেন, 2 পড়েছেন, ইলেকট্রনিক্স পড়েছেন, কমিউনিকেশন সেরকম পড়েন না এখন, তাই না? স্যার শুধু একটা পড়ানো হয়েছে, সিগন্যাল। হ্যাঁ, খুব একটা আইডিয়া ডেভেলপ করে নাই। সুতরাং এইটুকু সংক্ষেপে বলা যায় যে আপনি যখন আমি যখন এই মাইক্রোফোনের সামনে কথা বলছি, তখন সে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করছে, মানে একটা কারেন্ট তৈরি করছে, কারেন্ট ফ্লো হচ্ছে। এই কারেন্টটাকে, যেমন আমি ক বললে এক ধরনের কারেন্ট তৈরি হয়, খ বললে আরেক ধরনের হয়, ইত্যাদি। এইটাকে সিগন্যাল বলছি আমরা। এই সিগন্যালটা ইলেকট্রনিক প্রসেসরের ভিতর দিয়ে মডুলেট করা হয়, মানে আরেকটা ক্যারিয়ার সিগন্যালের সাথে যোগ করে সেটাকে একসাথে মডুলেটেড সিগন্যাল হিসাবে ট্রান্সমিট করা হয়। তার মানে ট্রান্সমিশন করার জন্য এক পদ্ধতি আছে, সেইভাবে ট্রান্সমিট করা হয়। তারপরে আপনার মোবাইলে ধরে, ওইখানে একটা রিসিভার আছে, এই রিসিভার আবার এটাকে ডিমডুলেট করে, তারপর ওই অরিজিনাল সিগন্যালটা পান, ওই অরিজিনাল সিগন্যালটা আপনার জন্য আবার সাউন্ডটাকে রিপ্রোডিউস করে। দেখ, এগুলো আরেকটা কমিউনিকেশন কোর্সে ভালো করে শেখাবো আমরা, বা শিখবা তোমরা, কিন্তু এখন পাওয়ার সিস্টেম রিলেটেড কথাবার্তা এইটুকু। হ্যাঁ বলেন, এক সেকেন্ড, আমার তোমার স্যার ফোন করছে। আশরাফ সিদ্দিকী, আমি 5-7 মিনিট পরে ফোন দিই, কেন আমি ক্লাস শেষ হবে আমার শেষ। হ্যাঁ বলো তোমাদের, আমি লাস্টলি কিছু তোমাদের প্রশ্ন থাকলে বলো, না হলে লাস্টলে আমরা কিছু কথাবার্তা বলে আজকের মতো শেষ করি। স্যার অ্যাকচুয়ালি আরেকটা কথা ছিল, যদিও স্যার সাইফুল আমাদের খুব একটা ভালো ফ্রেন্ড, কিন্তু স্যার সেলিম আমাদের কিন্তু স্যার সেকেন্ড সিআর হিসেবে ছিল, তো স্যার আসলে ও পার্সোনালি একটু কষ্ট পেয়ে যাবে স্যার। সেকেন্ড সিআর আমরা তার নামও লিখে দিই, অসুবিধা নাই, কষ্ট পাওয়ার কি আছে। সাইফুল, জি স্যার, ও কিন্তু আমাদের একটা সিলেক্টেড সিআর ছিল স্যার, সেলিম। সেলিম এই 3 নম্বরে স্যার সেলিম রেজা। জি স্যার।
তাহলে সাইফুলকে 3 নম্বরে দিয়ে আমরা সেলিম রেজাকে 2 নম্বরে জি দিই। স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ। খুবই ভালো হয়, থ্যাংক ইউ স্যার। তাহলে এটাকে সেলিম, এটা 3 নম্বর করি, 3 নম্বর। তাহলে 2 নম্বর লিখতে গেলে আচ্ছা সাইফুল ইসলাম পুরা নামটা না লিখে ছোট করে সাইফুল লিখি, ও রাগ করবে সাইফুল? স্যার না স্যার। হ্যাঁ, আমাদের তো নিজস্ব লোক, সবাই রাগ তো করবে না, তাই না? আমরা নিজেরাই এগুলো করি। 2 নম্বরে তাহলে কে? সেলিম। জি স্যার। সেলিম, আপনার ফোন নম্বরটা বলেন স্যার। স্যার 01744 01744 35 35 60 60 93। এটা থাকলো, ঠিক আছে। এই 3 জন, আমি এটাকে সেভ করি, সেভ করে। স্যার আমাদের প্রেজেন্টটা হয় নাই। তোমাদের প্রেজেন্ট হয় নাই, এইটা ওগুলো সম্বন্ধে আমি তাহলে 2-3 মিনিট ওই সব কথাবার্তাগুলো বলি, তাহলে হবে। এই যে আমার এই যে ইয়াতে জুমে তোমরা যে আসো, জয়েন করো, প্রত্যেকের নাম অ্যাড হয়। আমি প্রথমে ওই কথাটাকে বলে নিই। তোমরা যখন ক্লাসে, যেমন তহিবুর রহমান, তোমার কি এখানে আইডি দেওয়া আছে? জি স্যার, আইডি দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এই তহিবুর রহমান, এই রাসিকুরের আইডি দেখা যাচ্ছে। খালিদ হোসেন, তোমারও আইডি আছে হয়তো। প্রণব নন্দী, তোমার আইডি আছে। সবাই নাম আর তার সাথে অ্যাড, তার সাথে পাশে তোমরা তোমাদের আইডিটা দিবে। আমার কি হবে, এই সব এগুলো সব রেকর্ড হচ্ছে। লিসেন, হ্যাঁ, কে কতক্ষণ ক্লাসে থাকছো, ক্লাস থেকে চলে যাচ্ছ, আবার আসতেছো, সবগুলো রেকর্ড হয়। আমি লাস্টে জমে এটা দেখতে পাই। ফলে আমি করি কি, তোমরা যদি 1 মিনিট 2 মিনিটের জন্য ক্লাস থাকো, অনেক সময় আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিই না, আবার বেশিরভাগ সময় আমি দিই অ্যাটেন্ডেন্স। ফলে এগুলো দেখে, রেকর্ড দেখে আবার অ্যাটেন্ডেন্স আমি এগুলো উঠাই, লিখে রাখি। বুঝা গেছে না? জি স্যার। এবার আমি বলি পাওয়ার সিস্টেমটা, কোর্সটা সম্বন্ধে আজকে অল্প বলি, তারপর নেক্সট ক্লাসে বেশি করে বলবো। পাওয়ার সিস্টেম কোর্সটা কিছুটা ম্যাথমেটিক্যাল বেসড, কিন্তু এটা ডিপেন্ড করে সার্কিট সলিউশন। মেইনলি এই কোর্সটা হচ্ছে সার্কিট সলিউশন, কিন্তু এইটা হচ্ছে একটা হায়ার লেভেলের কোর্স, মানে একটা ইঞ্জিনিয়ার প্র্যাকটিক্যালি যে কাজগুলো করবে সেই জিনিসগুলো এখানে শেখানো হয়। তুমি যদি বাইরে, তুমি পিজিসিবিতে, ডিপিডিসিতে বা কোনো পাওয়ার প্ল্যান্টে যে কাজ করো, তাহলে যে জিনিসগুলো তোমাকে করতে হবে সেই জিনিসটাই এখানে শেখানো হবে। ঠিক আছে স্যার? ক্লাসের ব্যাপারে আমার টেক্সট বুকের নামটা একটু বলেন আবার। সবগুলো বলবো। আমার টেক্সট বুকের নামটা আমাদের 2 জায়গাতে লেখা আছে। ওই যে কোর্স প্ল্যান দেখাইলাম, আর একটা যে কোর্স প্রোফাইল দেখাইলাম, এই 2টা জায়গাতেই টেক্সট বুকের নাম লেখা আছে। কালকে আমরা কোর্স প্রোফাইলটা দেখবো, কোর্স প্রোফাইলে কোর্স শিডিউলটা দেখবো, তখন ওই নামটা আবার বলবো। ঠিক আছে? আমার কথা হলো কে এজাজ না, সেটা হচ্ছে আপনারা ক্লাসগুলো ঠিক মতো করবেন। আমাদের এই ক্লাসে রাফি মোট ছাত্র কয়জন আমরা? রাফি স্যার রেজিস্ট্রেশন তো মনে হয় 45 প্লাস করে। 45 প্লাস, এখানে 30 জন মতো আমরা দেখতে পাচ্ছি এখন। এনিওয়ে, সবাই হয়তো সব দিন আসে না। তোমাদের কাছে আমার কথা হলো, ক্লাসে আসলে বইয়ে যত কথা লেখা আছে সবগুলো হয়তো বই থেকে আমাদের ক্লাসে তার চাইতে অনেক সময় বিভিন্ন রকমের ওই তোমাদের নলেজ শেয়ার করা হয় তোমাদের সাথে। ক্লাসে অনেক কথা বলা হয় যেটা সরাসরি তুমি টেক্সট বুকে খুঁজে পাবা না, ওর এক্সপ্লেনেশন হিসাবে। সো ক্লাস ইজ ইম্পর্টেন্ট। আর আমার কথা হলো যে ক্লাসে যারা রেগুলার ক্লাস আছে, যদি তোমরা একটু পড়াশোনা করো, ক্লাস নোটটা দেখো, আমার কোর্সে কেউ কোনোদিন ফেল করে না ইউজুয়ালি। তবে তুমি যদি একবারে ক্লাস না করো, তুমি সোজাসুজি বই পড়ো, তাহলে এভরি পসিবিলিটি তুমি পাস করতে পারবে না। এটা পাস ফেলের কথাটা বললাম। আর তোমাকে শিখতে গেলে
এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখতে গেলে পাওয়ার তোমাকে ক্লাস করতে হবে, কেননা ক্লাসে আমরা অনেক কথা বলি যেটা তোমরা রিয়েলিস্টিক কথা, প্র্যাকটিক্যালি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গেলে এই কথাবার্তাগুলো জানা দরকার হবে, ঠিক আছে না? তো উই হোপ যে তোমরা রেগুলারলি ক্লাস আসবা। আই এম সরি প্রথম দিকে এই আজকের কেন শিডিউলটা ওখানে ক্লাস আমরা যে ক্লাসের যে কোডটা আমরা শেয়ার করেছিলাম কি জন্য ওইটাকে ঠিক মতো যায়নি, সেটা হয়তো ওই যে অন্য একটা আমি ক্লাসে ঢুকেছিলাম সেখান থেকে বের হইতে হইতো, যে পরে বের হয়ে আমি এখানে ঢুকেছি। এনিওয়ে, তা আগামীকালকে ইনশাল্লাহ তোমাদের সাথে 10টার সময় দেখা হবে। আমি আসসালামু আলাইকুম স্যার। ক্লাসটা শেষ করার আগে লিসেন, আমি না শোনো, ক্লাসটা শেষ করার আগে সবার সাথে একজন একজন করে বলো। এই রাফি রোল মানে সিরিয়ালি তুমি নাম বলো এবং তোমার ছবিটা আমি দেখি, চিনতে পারি আমি সবাইকে। যেন মানে প্রথম থেকে আসো সিরিয়ালি যতদূর পারো। প্রথমে কার রোল নাম্বার? 191 না তোমরা? না 183? আচ্ছা 183 183 সেলিম মির্জা। একজন 191 1 আছে না কেউ? 183 001 001 আছে? 003 স্যার। 003 কে? 003 কে? সেলিম রেজা স্যার। সেলিম রেজা। সেলিম রেজাকে দেখতে পাই না আমি, তার লেখা নামটা পেয়েছি। তোমার ছবি নাই? ছবিটা দেওয়া হয় না স্যার। আচ্ছা ছবিতে পরে স্যার নিয়ে আসবে। জুমে দেওয়া হয় না স্যার। আচ্ছা দিবা স্যার নেক্সট ক্লাসে ছবি দেব স্যার। হ্যাঁ ঠিক আছে, সেলিম রেজাকে তার চিনতে পেরেছি, তোমার ভয়েস আমি ফিজিক্যালি ক্লাস নিয়েছি তখন তোমার ক্লাসে দেখেছি। জি স্যার। ঠিক আছে, এবার সেকেন্ড আসো। 03 এর পরে 05 স্যার। 05 কই স্যার? আপনি কথা বলেন। স্যার আছে স্যার, বাঁধন স্যার। এই তোমার নামটা কি? বাঁধন। বাঁধন নাম কি হয়? পুরো একটা নাম আছে, বাঁধন কুমার বিশ্বাস। বাঁধন কুমার বিশ্বাস। এই নাম দিয়ে তোমার রেজিস্ট্রেশন। তোমার হ্যাড দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়াল ছবি না, তাই না? আমরা যেমন ছবি দেখা যাচ্ছে সেরকম ছবি না। ঠিক আছে, আপাতত এইটা থাক। তারপর 06 এজা কি? ইয়েস স্যার। 6 না? মুসিউর রহমান। হ্যাঁ এই দেখা যাচ্ছে ওর ঘরে অনেক বড় লাইট জ্বলছে। ঠিক আছে। জি স্যার, মুশিউর রহমান। হ্যাঁ তারপরে 07 স্যার 04 04 সারা। তোমার পুরা নাম কি মা? স্যার ইসরাত জাহান সারা। ইসরাত জাহান সারা, ঠিক আছে। তারপরে 0456 দেখেছি আমরা। 7 1 এই 007 নাই আছে রাসিকুর। এরকম সিরিয়াল নাই স্যার আমাদের। তুমি চলে গেছো 57। তুমি কি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছো? এটা তোমার ছবি, কিন্তু এখন মেহেদি হাসান তোমার রোল নাম্বার কত? 81 স্যার। 81 দেখা আচ্ছা বুঝেছি, সিরিয়ালি হলো না তাহলে। ঠিক আছে আমরা দেখি আর কে আছো। স্যার তুহিবুর রহমান 82। হ্যাঁ তুহিবুর রহমান। এজাজ আহমেদ 21। স্যার আমাদের 11:30 থেকে আকিব স্যারের একটা ক্লাস শুরু হয়ে গেছে স্যার। হ্যাঁ ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে আজকে যাক, আমরা নেক্সট ক্লাসে আসবো। স্যার আমার নেক্সট ক্লাসে পরিচিত পাবো শেষ। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা প্রথমে এসেই আমরা পরিচয়, আমরা যদি চিনি সবাইকে তাও আমার পরিচয় হবে। আসসালামু আলাইকুম ফর টুডে। ওকে স্যার।